বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, বললেন জয়সওয়াল। ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক। জানাবো রাষ্ট্রপতি নির্বাচন কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ভোট 20 আগস্ট। এবং সর্বশেষ জানাবো 7 জেলায় ঝরতে পারে বৃষ্টি, নদীবন্দরের সতর্ক সংকেত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত, বললেন জয়সওয়াল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 80তম স্বাধীনতা দিবসের ভাষণে দিমাগি নকশাল নিয়ে করা মন্তব্য ঘিরে দেশটির রাজনীতিতে বেশ উত্তাপ ছড়িয়েছে। লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী সশস্ত্র নকশালবাদের প্রায় অবসান হয়েছে বলে দাবি করলেও নতুন এক মতাদর্শিক ঝুঁকির দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, কিছু মানুষ দিমাগি নকশাল মানসিকতা লালন করছে এবং তারা দেশে সহিংসতা ও অস্থিরতা ছড়ানোর সুযোগ খুঁজছে। মোদীর মতে এ ধরনের মানসিকতার মানুষদের চিহ্নিত করে সমাজ থেকে আলাদা করা প্রয়োজন এবং যুব সমাজকে মূলধারায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ককরোচ জনতা পার্টি। দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদীর এই শব্দচয়নকে আক্রমণ করেন। তিনি দাবি করেন, শুধুমাত্র সরকারকে প্রশ্ন করার কারণে শিক্ষিত তরুণদের নকশালি বা উগ্রপন্থী হিসেবে ব্র্যান্ডিং করা অত্যন্ত অপমানজনক এবং এটি সরকারের চরম অহংকার ও ব্যর্থতার বহিঃপ্রকাশ। সিজেপি মুখপাত্র আরও মন্তব্য করেন যে 12 বছর পর দেশের মানুষ মনে ভয় কাটিয়ে স্বাধীনভাবে কথা বলতে শুরু করেছে এবং সরকার যতই বিভেদ তৈরির চেষ্টা করুক, তরুণ প্রজন্ম এখন ঐক্যবদ্ধ। অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই মন্তব্যকে প্রধানমন্ত্রীর হতাশার লক্ষণ হিসেবে অভিহিত করেছেন। কংগ্রেস ও সিপিআই সহ অন্যান্য বিরোধী দলের নেতাদের দাবি, মোদী বিভিন্ন সময় আরবান নকশাল আন্দোলনজীবী বা টুকরে টুকরে গ্যাং এর মতো তকমা ব্যবহার করে ভিন্ন মতকে দমন করার চেষ্টা করেন। দিমাগি নকশাল শব্দটি সেই নতুন প্রচেষ্টার একটি অংশ বলে তারা মনে করছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই বিতর্কের জবাবে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বিরোধী নেতাদের উদ্দেশ্যে এই মন্তব্য করেননি। তার মতে, যারা মাওবাদী মতাদর্শ সমর্থন করে, সংবিধানকে অস্বীকার করে এবং বিচ্ছিন্নতাবাদীদের মদত দেয়, তাদের ক্ষেত্রে এই শব্দ প্রয়োগ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরপরই অনলাইন জগতে দিমাগি নকশাল পার্টি নামে নতুন একটি হ্যান্ডেলের উত্থান ঘটেছে, যা নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। rediff.com জানায়, এটি অনেকটা ককরোচ জনতা পার্টির পথ অনুসরণ করছে, যা এর আগে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন, মোদীর এই শব্দ প্রয়োগের ফলে তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক মেরুকরণ এবং ভিন্ন মতের সরব উপস্থিতি তৈরি হয়েছে, তা ভারতের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনা জন্ম দিয়েছে। ডক্টর ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক। 5 আগস্ট 2024 দেশের রাজনীতির ইতিহাসে নাটকীয় মোড় নেয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালান। তার সরকার পতনের আগে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল গোয়েন্দা তথ্য যাদের টেবিলে আসত, তাদের অন্যতম ছিলেন তৎকালীন পুলিশের বিশেষ শাখা প্রধান মনিরুল ইসলাম। সম্প্রতি তিনি সাংবাদিক মাসুদা ভাট্টির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি 2023 সালেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে। 2023 সালের মার্চ মাসে আপনি একটি রিপোর্ট দিয়েছিলেন যেখানে 2024 সালে একটি সরকার গঠিত হতে পারে। তাও কি দিয়েছিলেন? মাসুদা ভাট্টির এমন প্রশ্ন। মনিরুল ইসলাম বলেন, হ্যাঁ, এবং যাদের নাম ওখানে উল্লেখ ছিল তারা অনেকে উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছেন, চেয়ারপারসন, চেয়ারম্যান হয়েছেন বা সদস্য হয়েছেন। বাকিরা না হলেও যেমন 2-1টা পত্রিকার সম্পাদকের নাম ছিল। পরবর্তীতে যদিও তারা শেষ পর্যন্ত রক্ষা পাননি, তারাও এ কলঙ্কিত সরকারের মানে এ করাপ্টিং এজেন্টদের হামলার শিকার হয়েছেন, তাদের নামও ওখানে ছিল। সাবেক এসবি আরও বলেন, 23 সালে যখন বিভিন্ন জনের নামে ভিসা স্যাংশন হলো, ভিসা স্যাংশন দেবে যারা, এইরকম একটা মে মাসের শেষ দিকে ইউএস গভর্নমেন্ট ইস্যু করে বা ইউএস আম্বাসি ঢাকা ইস্যু করে। সেটার 2-1 দিন আগে আমি আরেকটা রিপোর্ট দিই যে একটা কিছু আসছে। এই বিষয়টা আমরা অবহিত ছিলাম এবং কোনো দেশ এটার সঙ্গে অংশগ্রহণ করতে পারে। এই রিপোর্টটা যে কোনোভাবে মনে হয় আমার কোনো ডিভাইসে থেকে গিয়েছিল। রিপোর্টটা আমি পরে মিলিয়ে দেখলাম, যেহেতু 2023 সালের ঘটনা, মানে এটা 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমি রিপোর্টটা রিট্রিভ করতে পারি।
রিপোর্টের কপিটা যেহেতু ড্রাফট, কপিটা দেখলাম, বলা যায় যে কম বেশি 90% মিলে গেছে। সরকারের রেসপন্স কী ছিল সেই রিপোর্টের পরে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন যেহেতু আর আমি সরকারি চাকরিতে নেই, এখন তো বলাই যায় আমি প্রথম যে রিপোর্টের কথা বললাম মার্চ মাসে, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছিলাম। সরাসরি হস্তান্তর করার পর উনি ওটা পড়েছিলেন। এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা শেয়ার করা যায় সেটি হলো, রিপোর্টে উল্লেখ ছিল যে ডক্টর ইউনূস বয়সজনিত কারণে, তখন আমার বক্তব্য ছিল জাতীয় সরকার, কিন্তু হয়েছে ইন্টারিম সরকার, বাদবাকি সব মিলে গেছে। তিনি হয়তো বয়সজনিত কারণে সরাসরি নিজে থাকবেন না, তার প্রতিনিধি হিসেবে দুইজনের নাম ছিল যে এদের কাউকে এই জাতীয় সরকারের প্রধান করতে পারেন, ডিপলিটিসাইজেশন যেটা আর কি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পুরো রিপোর্টটা পড়েছিলেন, বোধহয় 7-8 পৃষ্ঠার একটা রিপোর্ট, এটা একটা গবেষণাপত্রের মতো বলতে পারেন। তো উনি পুরোটা পড়লেন, পড়ে ওই জায়গায় এসে উনি আমাকে বললেন, তুমি জানো না ইউনূসের মতো লোভী লোক ক্ষমতালোভী, উনি নিজেই হয়ে থাকবেন, উনি নিজেই হতে চাইবেন। তখন আমার একটু খটকা লেগেছিল, কারণ আমি ডক্টর ইউনূসকে কখনো সামনাসামনি দেখিনি, তার সঙ্গে কখনো আমার কথা হয়নি, তার কোনো সভা সেমিনারে আমার যাওয়ার সুযোগ হয়নি। আমি দূর থেকে দেখেছি, কিন্তু আমি আসলে তাকে ওই সময় চিনতে পারিনি। মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় আমাকে বলেছিলেন, তুমি চিনো না ওনারে, ওনার মতো লোভী লোক, উনি মরার আগের দিন পর্যন্ত ক্ষমতার লোভ ছাড়বেন না, ওই একটা মূল হবে দেখবা যদি এরকম একটা কিছু হয়। সেই কথাটা পরবর্তীতে আমার বারবার মনে হয়েছে যে আসলে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে চিনতে পেরেছিলেন যে এরকম একটা প্যাথোলজিক্যাল লায়ার। উনি জানতে পারলেন, আপনারা রিপোর্ট দিলেন, সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? উত্তরে তিনি বলেন, তখন উনি পুরোপুরি রিপোর্টটা এন্ডোর্স করেছিলেন এবং অ্যাকনলেজও করেছিলেন বেশিরভাগ পয়েন্টসের সঙ্গে। এটা প্রেডিকশন ছিল যে ইলেকশনটাই হতে দেবে না 2024-এর, এই ইলেকশনের আগে বা পরে এটা হবে। ইলেকশনটা তো আসলে হয়ে গেল শেষ পর্যন্ত, এবং ইলেকশনের আগে এ ধরনের একটা প্রচেষ্টা হয়েছিল। তিনি আরও বলেন, আমরা পরবর্তীতে যেটা মিলিয়ে দেখেছি সেটা হলো 28 অক্টোবর 2023 সালে বিএনপি জামায়াতের সমাবেশ, ওইটাকে টার্গেট করে যেহেতু ওটা কন্ট্রোল করা সম্ভব হয়, কন্ট্রোল করে ফেলার কারণে ওই ছকটা, ওই ব্লু প্রিন্টটা বাস্তবায়ন হয়নি। কিন্তু একটা সমস্যা রয়েছে, ইলেকশন পর্যন্ত সরকার এবং সরকারি দল এবং গভর্নমেন্ট মেশিনারি যারা ছিল, গোয়েন্দা সংস্থা সহ সবাই, কিন্তু ইলেকশনটা হয়ে গেল, নতুন সরকার হয়ে যাওয়ার কারণে তখন কিছুটা কমপ্লেসেন্ট হয়ে গিয়েছিল, গা ছেড়ে দিয়েছিল। মাসুদা ভাট্টির প্রশ্নে তিনি বলেন, গা ছেড়ে দিয়েছিল সেটা বললেই বোধহয় ভালো হয়। আন্দোলন হইলেও 3 বছর পরে 4র্থ বছর বা শেষ বছরে গিয়ে আন্দোলন হবে, এটাই তো আসলে আমরা রেওয়াজ দেখেছি। ওই রকম একটা গা ছাড়া ভাব আসলে চলে এসেছিল। এই কমপ্লেসেন্সির কারণেই তখন অনেকে বলেছে যে সরকার টিকবে, কিন্তু আমরা মিলাতে পারিনি। পরবর্তীতে মিলাতে গিয়ে আমরা যেটা দেখেছি, আসলে ওই প্রক্রিয়াটা শুরু হয় 2019 সাল থেকে। এই যে ডিপ স্টেট যেটা বলা হয়, এই কথিত ডিপ স্টেট, এইটা তো অফিসিয়ালি কিছু না, অফিসিয়াল না আবার অফিসিয়ালও না। এই প্রসেসটা তো শুরু হয়েছে 2026 থেকে। আমরা দেখেছি 7-8-এ এটা ফেল করলো। ফেল করার পর তারা দেখেছে এবং তারা চিন্তা করেছে যে যেহেতু আওয়ামী লীগ সরকারের পরিবর্তন করতে হবে, তারা মনে করেছিল 2018-তে এই সরকার পরিবর্তন হয়ে যাবে ইলেকশনের মাধ্যমে। 2018 সরকার দেখলো যে এই সরকারকে ইলেকশনের মাধ্যমে আউট করা সম্ভব নয়। সাবেক এই পুলিশ কর্মকর্তা বলেন, ডিপ স্টেট তাদের গবেষণা এবং তাদের পর্যবেক্ষণে দেখেছিল এবং তাদের লোক তো নানা স্তরে ছড়ানো ছিটানো ছিলই। দেখেছিল যে রাজনৈতিক দলের পক্ষে সরকারের পতন ঘটানো, অর্থাৎ কনভেনশনাল সরকারের পতন ঘটানো, কনভেনশনাল মুভমেন্টের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব না। সেই কারণেই দুটো আন্দোলনকে তারা আসলে টেস্ট কেস হিসেবে নিয়েছিল। একটা হলো নিরাপদ সড়ক আন্দোলন, যখন সরকারকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিল, এবং পরবর্তীতে 2018 সালের কোঠা আন্দোলন। তখন এই ডিপ স্টেট এবং যারা তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশে আছে, তারা একটা সিদ্ধান্তে উপনীত হয় যে যদি কোনো কিছু করতে হয়, পরিবর্তন ঘটাতে হলে এটা ছাত্রদের, তরুণদের কাজে লাগাতে হবে। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের আগের প্রেক্ষাপট তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, 26 বা 27 তারিখের দিকে যতদূর মনে পড়ে, মির্জা ফখরুল সাহেব তখন ঘোষণা দিলেন যে সরকার পতনের 1 দফার আন্দোলন। তখন আসলে ওই আন্দোলনটা ছাত্র আন্দোলন ছিল না, তখন সেনাবাহিনী অনেকটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এসবি আসলে সরকার পতনের পরিকল্পনার ইঙ্গিত আগে থেকেই পেয়ে গেল। তাহলে 5ই আগস্ট রাষ্ট্র এত দ্রুত ভেঙে পড়লো কি করে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আসলে বলতে হবে যে এটি ডিপ স্টেটের একটা ইনফ্লুয়েন্স বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ছিল। সেনাবাহিনীতে একটা ডিপ স্টেট, যেহেতু সেনাবাহিনী বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা পুলিশ বা অন্যান্য জুডিশিয়ারি সবার চাইতে ওখানে তারা অপেক্ষাকৃত একটা ইনস্টিটিউশনালাইজড অর্গানাইজেশন, শক্তিশালী অর্গানাইজেশন। 5 তারিখের পরে ইভিন স্কুলের হেডমাস্টার পর্যন্ত বদল হয়ে গেছে, কিন্তু 3 বাহিনীর
প্রধান কিন্তু রয়ে গেছে। বিজিবির যে ডিজি, এই আন্দোলন দমন করার জন্য যার আগ্রহ ছিল সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি ছিল যিনি তৎপর ছিলেন তিনি থেকে গেছেন। অর্থাৎ এখানে রিটায়ার্ড এবং সার্ভিং গ্রুপের ভেতরে এই ডিপ স্টেট কাজ করছে। তাদের একটা মিনি ডিপ স্টেট আছে যেটা সবসময় সরকারের পক্ষে কাজ করে তা নয়, সরকারের বিপক্ষেও কাজ করে। তারা মূল ডিপ স্টেটের সঙ্গে মিলেমিশে কাজ করেন। তিনি বলেন, এখানে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আসলে বলা যায় যে সরকারের যে একটা পরিকল্পনা ছিল যে কিভাবে এই আন্দোলনটা থামিয়ে দেওয়া যাবে সেটার পিছনে ছুরিকাঘাত করেছে। রাষ্ট্রপতি নির্বাচন, কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ভোট 20 আগস্ট। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বৈধ দুই প্রার্থীর কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি বলে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকাল 4টায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়। এরপর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন 1991 এর আইন অনুযায়ী আজকে আমাদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বিকেল 4টার সময় অতিক্রান্ত হয়েছে। বাছাইয়ের পর আমরা জানিয়েছিলাম দুজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। সেই অনুযায়ী আগামী 20 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, অলি আহমেদ বীর বিক্রম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 আগস্টে সংসদে ভোট। ইসি সচিব জানান, আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের শুরুতে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের স্বাগত জানিয়ে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানাবেন। এরপর ভোট গ্রহণ শুরু হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।